আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বিশ্বজিৎ সরকারের কাহিনী অন্তর্জালের মায়াজাল, দ্বিতীয় খণ্ড। রাতে কোনো রান্নাবান্নার ঝামেলা রাখেনি বিমল। এখন কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। বাইরের একটা হোটেল থেকে কোনো রকমে খেয়ে এসে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে সোজা ডায়েরিটার তৃতীয় পাতা খুলে বসল সে। এবারে নীলকালিতে লেখা হয়েছে 8ই এপ্রিল 2015। আধবুড়ো বয়সে ডায়েরি লিখতে বসতে হবে জীবনে ভাবিনি, কিন্তু এই এক সপ্তাহের তফাতে পরপর দুটো ঘটনায় মাথাটা যেন একটু গুলিয়ে গেছে। তাই ঘটনাগুলো লিখে রাখবো স্থির করলাম। প্রথমে ভেবেছিলাম কম্পিউটারেই বাংলায় টাইপ করে রাখে, কিন্তু যাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত তারই শরণাপন্ন হওয়া বোধহয় বিবেচকের মতো কাজ হবে না। অগত্যা পুরনো পন্থায় হাতের লেখা ডায়েরি ভালো। আমার নাম হারাধন মল্লিক, বয়স 58 ছুঁই ছুঁই। বিয়ে সংসার কিছুই করা হয়ে ওঠেনি। বিগত প্রায় 39 বছর ধরে কেন্দ্রীয় সরকারের সেবা করে আসছি। সময় সুযোগ পেলেই কোনো ঐতিহাসিক জায়গা বা পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসি। যদিও দিল্লিতে এসে একবার মুসৌরির পাহাড় আর একবার জিম করবেট অভয়ারণ্যটা ছাড়া বিশেষ কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। ঈশ্বরের কৃপায় আমার জীবনে কোনো অভাব অভিযোগ নেই। আড়ম্বরহীন সাদামাটা জীবন কাটাতেই অভ্যস্ত। দেশের রাজধানী শহরে থেকেও অফিসে ধুতি পাঞ্জাবি পরে যাই বলে কয়েকজন ব্যঙ্গ করে ঠিকই, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এবার আসি আসল কথায়। আজ প্রায় 2 মাস হলো অফিসে আমাকে একটা কম্পিউটার দেওয়া হয়েছে। যদিও সেটা অফিসেরই কাজের প্রয়োজন নেই, ওতে আবার ইন্টারনেটও আছে। আমার অত্যন্ত প্রিয় বন্ধু সুব্রত নন্দীর থেকে তালিম পেয়ে ধীরে ধীরে কম্পিউটার চালানোটা অনেকটা আয়ত্ত করতে পেরেছিলাম। কাজের ফাঁকে ফাঁকে ইউটিউবে কখনো মাউন্ট এভারেস্ট, কখনো বা আফ্রিকার জঙ্গলের উপর বিভিন্ন ভিডিও দেখে ভালোই সময় কাটছিল। আমারই অনুরোধে সুব্রত গত মাসে আমার নামে একটা ইমেল আইডি খুলে দেয়। ওই ইমেল নিয়েই যত ঝামেলা। গত 1 এপ্রিল রাতে আমার ইনবক্সে একটা মেল ঢোকে, যদিও ইমেলটা আমার চোখে পড়ে পরের দিন সকালে অফিসে পৌঁছে। মেলটা কি পাঠিয়েছে তার কোনো নাম গোত্র পরিচয় কোথাও দেওয়া নেই। পরিবর্তে গোদা বাংলায় যা লেখা আছে তা মোটামুটি এই রকম। গুড ইভিনিং মিস্টার হারাধন মল্লিক। অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে আপনাকে হুলিয়ানদের পক্ষ থেকে সদস্যপদ অফার করা হচ্ছে। আমি জানি আপনি দেশে বিদেশে অত্যন্ত দুর্গম ও রহস্যময় অঞ্চলে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখেন, আর একমাত্র হুলিয়ানরাই পারে আপনার যে কোনো স্বপ্ন পূরণ করতে। হুলিয়ানদের দুনিয়ায় আপনার এমন সব স্বপ্ন পূরণ হওয়া সম্ভব যা আপনার কল্পনারও বাইরে। শুধু তাই নয়, আপনি হতে পারেন ভারতে আমাদের প্রথম জনপ্রতিনিধি। আশা করছি নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আমাদের বন্ধুত্ব স্বীকার করবেন। ইমেলটা শেষ হওয়ার ঠিক নিচেই একটা নীল রঙের লিঙ্ক দেওয়া আছে। আমি বিশদে ব্যাপারটা ভালো করে জানার জন্য, বিশেষত এই হুলিয়ান নামক বস্তুটির কোনো ট্রাভেল এজেন্সি বা ওই জাতীয় কিছু কিনা সেটা বোঝার জন্য উপরে দেওয়া নির্দেশ মতো লিঙ্কটাতে ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার প্রায় সঙ্গে সঙ্গেই দ্বিতীয় মেলটা ঢুকলো। হুলিয়ানদের দুনিয়ায় আপনাকে স্বাগত। পরবর্তী নির্দেশ আপনাকে সময় মতো দেওয়া হবে। ধন্যবাদ অন্তে, ডক্টর হিউবার্ট।
খুবই অবাক করার মতো বিষয়। এমনিতেই কম্পিউটারে ইন্টারনেট নিয়ে হিমশিম খাচ্ছিলাম, তার মধ্যে কোথা থেকে এসব হুলিয়ান না গুলিয়ান এসে জুড়ে বসলো। আর এই ডক্টর হিউবার্টটাই বা কে বাবা? মাথাটা পাগল পাগল লাগছে। আমি যে ঘুরতে ভালোবাসি সেই খবরই বা জানলো কোথা থেকে? দ্বিতীয় মেলটা পড়ার পর প্রথম মেলটা আরেকবার ভালো করে খুঁটিয়ে পড়বো বলে খুলতে গেছি, তাতে দেখি আরো অবাক করা কাণ্ড। কোথাও মেলটার কোনো অস্তিত্বই নেই, অথচ স্পষ্ট মনে আছে আমি কোনো মেল ডিলিট করিনি। সুব্রত আমাকে মেল ডিলিট করা শিখিয়েছিল বটে, কিন্তু আমি অত শত ঝামেলা বুঝি না বলে দরকারের বাইরে কোনো কিছু স্পর্শ পর্যন্ত করি না। অথচ সত্যি সত্যি প্রথম মেলটা কোথাও নেই। সুব্রতকে একবার ডাকতে গিয়েও কি মনে করে ডাকলাম না। প্রথম মেলটা গায়েব হয়ে গেছে দেখে অগত্যা দ্বিতীয় মেলটা আবার পড়তে গেলাম। কি আশ্চর্য বিষয়, এ তো ভুতুড়ে কাণ্ড। এই মেলটাও ভ্যানিশ। টিবোর্ডে সকালে চা খেতে গিয়ে সুব্রতের কাছে একবার ইমেলের প্রসঙ্গটা তুললাম, কিন্তু পুরো ঘটনাটা বলতে পারলাম না। কি করেই বা বলবো? দুটো জলজ্যান্ত ইমেল পড়া মাত্র চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছে, এমন কথা আমার পরমতম বন্ধু বিশ্বাস করবে না। উল্টে হয়তো বলবে আমি নিজেই ভুল করে একটা কিছু টিপে দিয়েছি, তাই মেল দুটো ডিলিট হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, ঘটনাটা আমার নিজেরই যেন এখনো বিশ্বাস হচ্ছে না। তাই পরবর্তীকালে এই জাতীয় আর কোনো ইমেল না আসা অবধি বিষয়টা খানিক ভুলে থাকারই চেষ্টা করলাম। পরবর্তী 5-6 দিন কোনো প্রকার বিঘ্ন বিপত্তি ছাড়াই কেটে গেল। যদিও মনে অস্থিরতার কারণে অফিস থেকে ঘরে ফিরে একদিনও রামায়ণ বা মহাভারত কোনোটাই নিয়ে বসা হয়নি। ইন্টারনেট ভালো বুঝি না বলে নির্ঘাত আমারই কোনো পরিচিত বন্ধু 1 এপ্রিলে আমার সাথে মশকরা করেছে ধরে নিয়ে মনটা একটু হালকা করবার চেষ্টা করছি। এমন সময়ে ঠিক আজকেই সকালে অফিসে জিমেল খুলে দেখি ইনবক্সে আবার একটা মেল ঢুকে বসে আছে। গুড মর্নিং মিস্টার মল্লিক, আশা করি আপনি ভালোই আছেন। আমি হুলিয়ানদের কাছে আপনার সদস্য পদের স্বীকৃতির বার্তা পাঠিয়েছিলাম। হুলিয়ানরা আপনার সাক্ষাৎ পেতে ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু তার প্রথম ধাপ রূপে আপনাকে আমার কাছে এসে পৌঁছতে হবে। আপনি যেহেতু আমাদের অতিথি, আপনার এখানে আসার যাবতীয় খরচা আমি বহন করব। আমার ঠিকানায় পৌঁছানোর নির্দেশাবলী বিশদে নিচের লিঙ্কে দেওয়া রইল। ঠিক আগের দিনের মতো এবারের মেলের শেষেও আবার একটা নীল রঙের লিঙ্ক দেওয়া আছে। এমনিতেই আজ কম্পিউটার খুলে ইমেলটা দেখে বেশ চমকে উঠেছিলাম, কারণ আজকের এই ইমেলটা প্রমাণ করছে যে 1 এপ্রিলের মেলটা আমার কোনো পরিচিত মানুষই পাঠায়নি। না হলে বারবার কেউ এভাবে মজা করবে কেন? এখন ঠিক কি করণীয় সেটা খানিকক্ষণ চিন্তা করার পরে ঠিক করলাম এইসব ঝামেলার দরকার নেই বাবা। কোথায় যে কত দূরে পৌঁছতে হবে বলছে কে জানে। চিনি না, জানি না, তারপর কি থেকে কি ঘটে যাবে তার কোনো ঠিক আছে? এমনিতেও লিখেছে যাওয়ার ভাড়া দেবে, ফেরারটা দেবে কিনা কিছুই বলেনি, তাই কোনো লিঙ্কে ক্লিক করার দরকার নেই। ওর থেকে চুপচাপ বসে দেখা যাক না কি হয়। মিনিট 5 অপেক্ষা করার পর আবার একটা মেল ঢুকলো। বিশ্বাস না রাখতে পারলে বন্ধুত্বের শুরু কিভাবে হবে মিস্টার মল্লিক? আচ্ছা চলুন, আজ বরং একটু স্মৃতি রোমন্থন করা যাক। আবার নিচে একটা নীল রঙের লিঙ্ক দেওয়া, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই লিঙ্ক আরেকবার পাঠিয়ে টোপ ফেলা হয়েছে কিনা যাচাই করে দেখব বলে প্রথম মেলটা খুলতে গেলাম, কিন্তু যেমন ভাবা তেমন কাজ। কোথাও কোনো ইমেলের অস্তিত্ব নেই, যেন আজ কোনো মেল আসেইনি। তবে দ্বিতীয় ইমেলের ভাষা পড়ে অনুমান করে নেওয়া যায় এবারের লিঙ্কটা অন্য কিছু হবে। তাই কি আছে দেখার জন্য ক্লিক করেই ফেললাম। এবার ভিডিও চলতে শুরু করলো। আমারই খুব পরিচিত একটা জায়গায় ধুতি আর ফতোয়া পরিহিত একজন টাক মাথা চশমা পরা একটু বয়স্ক মতো লোক হাতে একটা লম্বা কাগজ নিয়ে হেলতে দুলতে চলেছে। পেছন থেকে ভদ্রলোকের মুখটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। কয়েক পা এগিয়ে একটা অপেক্ষাকৃত সরু গেট পেরিয়ে ভদ্রলোক সোজা প্রবেশ করলো সামনের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দরজা দিয়ে।
হঠাৎ মনে হলো এই ব্যাংকটা তো চেনা চেনা মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো আমার অফিস বিল্ডিংয়ের পিছনে স্টেট ব্যাংক, যেখানে আমার এবং সুব্রত দুজনেরই স্যালারি অ্যাকাউন্ট আছে। এই ভিডিও হিউবার্ট পেল কোথায়? মনে মনে বেশ আশ্চর্য বোধ করছি। তখনও বুঝিনি যে একটু পরে এর থেকেও আশ্চর্যের জিনিস অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ওই ভদ্রলোককে একটা সাদা রঙের খাম হাতে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসতে দেখা গেল। এবার ভদ্রলোকের মুখটা পরিষ্কার দেখতে পেলাম, আর দেখেই চমকে উঠলাম। ভদ্রলোক আর কেউ নয়, স্বয়ং আমি। সাদা খামটা দোলাতে দোলাতে সোজা 9 নম্বর গেট দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলাম। এইটুকু দেখিয়ে ভিডিওটা বন্ধ হয়ে গেল। আমার ততক্ষণে মনে পড়ে গেছে ভিডিওর দৃশ্যের এই ঘটনাটা গত মাসে যে দিনটাতে আমি নেট ব্যাংকিং চালু করাতে ব্যাংকে গিয়েছিলাম সেই দিনের। এবার একটু ভয় ভয় লাগলো। এই ব্যাটা হিউবার্ট খুঁজে খুঁজে আমার ব্যাংকে যাওয়ার ভিডিওটাই কেন পাঠাতে গেল? আর এই ভিডিওটা রেকর্ড করলোই বা কী করে? কেউ কি আমাকে ফলো করছিল? শুনেছি আজকাল ইন্টারনেট ব্যবহার করেও কিছু জালিয়াতের দল নিরীহ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। আমি কি এমনই কারোর খপ্পরে পড়লাম নাকি? এমনিতেই এইসব ইন্টারনেটের ঝামেলা আমি ভালো বুঝি না। কি যে কখন কি করে দেবো ভুল করে, তারপর দেখা যাবে আমারই টাকা আত্মসাৎ করে হিউবার্ট আমাকে যাতায়াত খরচা দিয়ে হুলিয়ানদের বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছে। না 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 না, আজ থেকে নেট ব্যাংকিং তো নয়, এমনকি এটিএম কার্ডও ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। এইসব ঝামেলার জিনিস যত দ্রুত সম্ভব ওই ব্যাংকে সারেন্ডার করে দিয়ে আসবো। এইসব দুশ্চিন্তা মাথায় বনবন করে ঘুরছে, এমন সময় আবার একটা ভুতুড়ে মেল এসে ঢুকলো। ভিডিওটা দেখে অবাক হবেন না মিস্টার মল্লিক। এই পৃথিবীতে হুলিয়ানদের নজরের আড়ালে কেউ নেই, আর আপনি তো সেখানে হুলিয়ানদের বন্ধু। আপনার ভালো মন্দের খোঁজ খবর রাখা তো আমাদের কর্তব্য। এমনকি বর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে 9,72,609 টাকা আছে তাকে সুরক্ষিত রাখাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। বোঝো কাণ্ড, আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে সেটাও জেনে বসে আছে এরা। কি সাংঘাতিক ব্যাপার! কিন্তু বলছে আমার টাকা সুরক্ষিত রাখার দায়িত্ব ওদের। না না না, মাথায় কিছু ঢুকছে না। আজ সারাদিন কাজে মন বসাতে পারিনি। আমার একটা জিপিএফ অ্যাকাউন্ট আছে, এরা কি সেটাও খবর পেয়েছে নাকি? কিছু করি, পুলিশকে একটা খবর দিয়ে রাখবো। কিন্তু পুলিশ আমার মুখের কথা বিশ্বাস করতে যাবে কেন? তারা তো ইমেলগুলো দেখতে চাইবে। তখন তাদের কিভাবে বোঝাবো যে পড়া হয়ে গেলে ভুতুরে মেলগুলো আর টিকিও পাওয়া যায় না? অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে সুব্রতকেই বরং বলি। হয়তো পুরো গল্পটা শুনে হাসবে, আমাকে পাগল ভাববে। তা ভাবুক, তবু কাউকে জানানোটা নিতান্তই দরকার। তার সাথে সুব্রতকে এটাও বলবো ও যেন আমার ইমেল অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। ওই সব ছাইপাস দরকার না, না ও সব ছাইপাস দরকার নেই আর। কিন্তু আজ সারাদিন সুব্রত এতটাই ব্যস্ত ছিল যে ওকে কথাটা বলে উঠতে পারলাম না। ওদের সেকশনে কি একটা জরুরি কোর্ট কেসের ফাইল এসেছে, সেই ফাইল নিয়ে সারাটা দিন সুব্রত ছোটাছুটি করছে দেখলাম। ওর কাজে বাধা দিতে চাইছিলাম না, বরং নিজের মাথাটা বেশ ধরেছে বলে একটু আগে ভাগেই বাড়ি চলে আসলাম। দেখি কাল সুব্রতকে কথাগুলো বলতেই হবে। অফিসে ওকেই আমি সব থেকে কাছের বন্ধু মনে করি। এপ্রিল 2015, রাত 10:10। আজ মাথাটা অনেকটা হালকা লাগছে, কিন্তু তার সাথে সাথে মনটা একটু উদাস হয়ে আছে। গত সপ্তাহে অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন, 8 তারিখ বিকেলে কোয়ার্টারে ফেরার পর থেকেই একটু জ্বর ভাব থাকায় 9 আর 10 তারিখ অফিস যেতে পারিনি। 11 ও 12 এপ্রিল যথাক্রমে শনি ও রবিবার থাকায় অফিস এমনিতেই ছুটি ছিল।
পরের দিন সোমবার ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য সুব্রত খোঁজ করতেই ওদের সেকশনে পিয়ন জানালো যে সুব্রত সোমবার আর মঙ্গলবার দুদিনই ছুটি নিয়েছে। আজ বুধবার, সুব্রত অফিসে আসার কথা, কিন্তু অফিসে পৌঁছে জানতে পারলাম সে আরও সকালে অফিসে ঢুকেই ওদের সেকশনের কোনো এক গুরুত্বপূর্ণ কনফারেন্স অ্যাটেন্ড করতে আন্ডার সেক্রেটারি আর ডাইরেক্টরের সাথে চাণক্যপুরী এলাকায় অবস্থিত প্রবাসী ভারতীয় কেন্দ্রে গেছে। সারাদিনের কাজ, ফিরতে ফিরতে নাকি প্রায় বিকেল 5টা বাজতে পারে। সুব্রতকে ছাড়া আজ একটু নিঃসঙ্গ আর অসহায় বোধ করছিলাম। কি জানি কি আছে কপালে। আজ তো বুধবার, আগের দুটো ইমেলও ঠিক বুধবার করেই এসেছিল, তাই কিঞ্চিত কৌতূহল আর বেশ খানিকটা ভয় নিয়ে সারাদিনই ইমেলটা খুলে বসে রইলাম, সিট ছেড়ে নড়িনি পর্যন্ত। দুপুর 3:30 পর্যন্ত নির্বিঘ্নেই কাটলো। মনে মনে ভেবে খুশি হচ্ছিলাম যে হিউবার্ট বুঝি বিদায় নিয়েছে, কিন্তু না, আমার উপর রাহু দৃষ্টি পড়েছে বোধহয়। ঠিক বিকেল 3:45 সময় জিমেলের ইনবক্স আলো করে আবির্ভূত হলো হিউবার্টের পরবর্তী ইমেল। কেমন আছেন মিস্টার মল্লিক? বলুন, আজ কোথায় ঘুরতে যেতে চান? যদিও সশরীরে আপনাকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় এখনো আসেনি, কিন্তু হুলিয়ানদের আশীর্বাদে দুনিয়ার যে কোনো জায়গার সরাসরি দৃশ্য আপনার সামনে হাজির করব। উত্তরের অপেক্ষায়, ডক্টর হিউবার্ট। আজকের ইমেলটা একটু সহজ সরল দেখে বুকের হার্টবিটগুলো অনেকটা নিয়ন্ত্রণে আসলো। এখন অবধি কোনো নীল লিঙ্কের ঝামেলা নেই, বরং আশ্চর্যজনকভাবে ইমেলের শেষে হাজির হয়েছে রিপ্লাই অপশন, অর্থাৎ হিউবার্ট আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আমিও সুযোগটা হাতছাড়া করলাম না। শুধু তো আমার পছন্দের জায়গা সরাসরি ছবি দেখাবে বলছে, দেখাই যাক না হিউবার্ট কি করে। একটা জায়গার নাম বলে দিলেই হলো। আজ দীর্ঘদিন ধরে মনে একটা সুপ্ত বাসনা ছিল, এই বয়সে এই ভগ্ন শরীরে তো আর পৌঁছানো সম্ভব হবে না, কিন্তু অফিসে বসে অ্যামাজনটা যদি একটু দেখা যেত। যদিও ইউটিউবে অ্যামাজনের অনেক ভিডিও আগেই দেখেছি, কিন্তু হিউবার্ট বলছে সরাসরি দেখাবে। জানি না কিভাবে সম্ভব, কিন্তু লিখে দেখাই যাক না কি হয়। তাই কাল বিলম্ব না করে রিপ্লাই অপশানে ক্লিক করে অ্যামাজনের জঙ্গল লিখে পাঠিয়ে দিলাম। খুব বেশি হলে 10 সেকেন্ডের একটা বিরতি। মেলের উত্তরে হিউবার্ট কি লেখে দেখার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো ইমেল আসলো না। বরং হঠাৎ কোথা থেকে যেন একটা ভিডিও আবির্ভূত হয়ে আমার কম্পিউটার স্ক্রিনে একা একাই চলতে শুরু করলো। এ যেন ভোরের সূর্যালোকের স্নিগ্ধতার পরবর্তী অধ্যায়। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নরম রোদ্দুর, আর নিচে অনেক অনেক নিচে দেখা যাচ্ছে কালচে সবুজের সমারোহ। ঠিক কোন জায়গার ছবি দেখছি নিজেও জানি না। ইউটিউবে দেখা ভিডিওগুলোর মতো এই ভিডিওতে কোনো আওয়াজ নেই, যেন কোনো সাইলেন্ট মুভি চলছে। হঠাৎ নিচের কালচে সবুজের স্তূপ ধীরে ধীরে বড় হতে শুরু করলো, যেন কোনো ক্যামেরা দিয়ে ধীরে ধীরে জুম করা হচ্ছে। বড় অদ্ভুত সুন্দর দৃশ্য। ছবিটা বড় হতে হতে দেখা গেল সেগুলো আসলে উঁচু উঁচু গাছের মাথা। তার মাঝে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে জলের মতো বিন্যস্ত হয়েছে সরু সরু জলাধার, আর এক এক দিকে বয়ে চলেছে অপেক্ষাকৃত চওড়া অনন্ত প্রসারিত জলরাশি। এই কি বিখ্যাত অ্যামাজন নদী? সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল আমার। এই দৃশ্য মোটে ইউটিউবে দেখা ভিডিওগুলোর মতো নয়। এ যেন আমি নিজেই সমগ্র অ্যামাজন জঙ্গলের মাথার উপরে বিরাজ করছি। হিউবার্ট কি সত্যি সত্যি আমাকে সরাসরি অ্যামাজনের চিত্র দেখাচ্ছে? পৃথিবীর সব থেকে বড় আর রহস্যময় জঙ্গল এখন আমার হাতের মুঠোয়। বিস্ময়, উত্তেজনা আর বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মনের অবস্থা তখন কি তা লিখে বোঝানো মুশকিল। কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেলাম অন্য জগতে। চেতনা যখন হলো, জঙ্গলের অভ্যন্তরে দৃশ্য ফুটে উঠেছে। কোথায় গেল সূর্যের আলো? যেন সকালই হয়নি আজ, যেন যুগ যুগ ধরে এখানে বিরাজ করছে আলো আঁধারের পরিবেশ। কোথাও আবার নিকষ কালো অন্ধকার। চারিদিকে মনোযোগ সহকারে নিরীক্ষণ শেষ হতেই আবার জঙ্গল হঠাৎ ছুটতে আরম্ভ করলো।
কেউ যেন ক্যামেরা হাতে হাওয়ার গতিতে ছুটে চলেছে, তবেই এমন দৃশ্য ফুটে ওঠা সম্ভব। জঙ্গলের এই অংশটায় ঘনত্ব সামান্য কম। পাশে একটা ঘোলাটে অগভীর জলাশয় দেখা যাচ্ছে। জলাশয়টার ঠিক পাশেই একটা বড় প্রস্তরখণ্ডের আড়ালকে লক্ষ্য করে ভিডিওটা এগিয়ে চলল। অঞ্চলটা কম্পিউটার স্ক্রিনে আপনা হতেই ধীরে ধীরে বড় হতেই দেখা দিল একটা চকচকে সোনালি রঙের ব্যাঙ। আকারে সে এতটাই ছোট যে পাশ দিয়ে হেঁটে গেলে নিচে এক টুকরো সোনা পড়ে আছে বলে ভ্রম হতে পারে। এতক্ষণে টনক নড়ল আমার। হিউবার্ট আমাকে এমনই এক জীবের সামনে দাঁড় করিয়েছে যার সম্মুখীন আমি জীবদ্দশায় কোনোদিনই হতে চাইব না। এই ক্ষুদ্র আকৃতির ব্যাঙ আর কিছু নয়, এ হলো অ্যামাজনের বিখ্যাত পয়জন ডার্ট ফ্রগ, যে নিজের মধ্যে এতটাই বিষ ধারণ করে যা 10 জন মানুষকে নিমেষে শেষ করার জন্য যথেষ্ট। এদের শরীর থেকে বিষ সংগ্রহ করে তা তীরের ফলায় মাখিয়ে শিকারে বেরোয় অ্যামাজনের আদিবাসীরা। কম্পিউটার স্ক্রিনের ভেতর থেকে সে স্থির দৃষ্টি নিক্ষেপ করছে আমার দিকে, যেন আর কয়েক মুহূর্তের মধ্যে আমিই তার শিকার হতে চলেছি। এক মুহূর্তের জন্য মনে হলো এ যেন কোনো ভিডিও চলছে না, জীবন্ত আমি যেন দাঁড়িয়ে আছি মৃত্যুরূপী পয়জন ডার্ক ফ্রগের মুখোমুখি। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে আবার। আমি কি এখনই মরে যাব? হিউবার্ট কি আসবে না আমাকে বাঁচাতে? ও ভিডিওটা বন্ধ করছে না কেন? আর দেখবো না, আমি আর দেখবো না, খুব ভয় করছে আমার। স্পষ্ট বুঝতে পারছি রুমে এয়ার কন্ডিশনের হাওয়া আমার গায়ে লাগছে না। হয়তো আজ আরো অনেক দুর্লভ দৃশ্যের সাক্ষী হতে পারতাম, কিন্তু সেকশনে হঠাৎ সুব্রতর আগমন ঘটায় ভিডিওটা আপনা হতেই বন্ধ হয়ে গেল। তার সাথে সাথে খুলে রাখা জিমেলের পেজটাও। তুমি তো একেবারে কম্পিউটারের ভেতরে ঢুকে যাবে গো হারুদা, কি দেখছো অত মনোযোগ দিয়ে? কনফারেন্স থেকে ফিরে নিজের টেবিলে ব্যাগটা রাখতে রাখতে বলল সুব্রত। আমার মন তখন অ্যামাজনে পড়ে আছে, অন্য কোনো কিছু আর ভালো লাগছে না। সুব্রতর কথার কোনো উত্তর দিলাম না। অ্যামাজনের যে রূপ আমি প্রত্যক্ষ করেছি একটু আগে পর্যন্ত, তার রেশ কাটেনি তখনও। উপরন্তু হঠাৎ বাস্তব জগতে ফিরে এসে মনটা উদাস হয়ে গেল। এই জগতে কত কিছুই তো আছে দেখার মতো, কিছুই যে দেখা হলো না, জানা হলো না। শুধু নিজেকে ঘড়ির কাঁটায় আবদ্ধ রেখে গতে ধরা চাকরি করেই জীবনটা কাটিয়ে দিলাম। ভাবছি এবার চাকরি থেকে ভিআরএস নিয়ে বেরিয়ে পড়ি নিরুদ্দেশের পথে। এপ্রিল 2015, সকাল 10:30। আজ আর অফিস যাইনি। মাথাটা এখনো ভার হয়ে আছে। কিছুতেই যেন কালকের ঘটনাটা ভুলতে পারছি না। বড় অদ্ভুত এক ঘটনার সাক্ষী হতে হলো আমায়, অথচ এমনই ঘটনা যে কারোর সাথে শেয়ার করতে পারছি না। কেউ আমার কথা বিশ্বাস করবে না, আর করলেও ঘুরে ফিরে আমাকেই সন্দেহ করবে। গত সপ্তাহে অফিসে বসে অ্যামাজন ভ্রমণের পরে হিউবার্টের ওপর আস্থা জন্মেছিল। হুলিয়ানদের সত্যি সত্যি নিজের বন্ধু বলে ভাবতে শুরু করেছিলাম, কিন্তু আজকের ঘটনায় আমার মনে আতঙ্কের জন্ম দিয়েছে। হুলিয়ানদের এতটাই ক্ষমতা যে ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে আমার প্রাণটাও কেড়ে নিতে পারে। না না, এসব এলিয়ানদের অমান্য করা যাবে না। ওদের কথা মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। প্রাণ থাকলে সব পরে হবে। কাল বুধবার ছিল। হিউবার্টের ইমেল আসবে জানতাম, কিন্তু তার নির্দিষ্ট সময় বলে কিছু থাকে না। তাই আবার সেই জিমেলের ইনবক্স খুলে অপেক্ষা। প্রসঙ্গত বলে রাখি, অ্যামাজন চাক্ষুষ করার পর থেকেই হুলিয়ান এবং তাদের প্রতিনিধি ডক্টর হিউবার্টের প্রতি অনেকটা বিশ্বাস জন্ম নেওয়ায় আমি আর সুব্রতকে ইমেল অ্যাকাউন্ট ডিলিট করার কথা কিছু বলিনি। ভেবেছিলাম ওরা তো এখনো পর্যন্ত বন্ধুসুলভ আচরণই করেছে, দেখাই যাক না কি হয়। যাই হোক, চলে আসি গতকালের কথায়। কালকের ইমেল ঢুকলো দুপুর 11:15 নাগাদ। এবারের ইমেলে আগের দিনের মতো কোনো সাদর সম্ভাষণ বা প্রশ্ন নেই, বরং রয়েছে সরাসরি বার্তা। হুলিয়ানদের ক্ষমতার কিঞ্চিত অনুমান ইতিমধ্যেই করেছেন আশা করি।
আজ আপনাকে সরাসরি একজনের ভিডিও দেখাবো, যিনি হুলিয়ানদের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তৈরি হয়ে বসুন, ডক্টর হিউবার্ট। ইমেলটা ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে আমি মাউসটা হাতে নিয়ে অফিস খুলে কোনো নতুন ফাইল আসলো কি না দেখতে যাচ্ছিলাম, কিন্তু হাতের মাউস হাতেই ধরা রইল। ওদিকে ভিডিও চলতে শুরু করেছে। দেখলাম একজন জীর্ণ চেহারার বয়স্ক ভদ্রলোক হাতে একটা বাজারের থলে নিয়ে ধীর পদক্ষেপে চলেছে। পরনে সাদা পায়জামার সাথে একটা ধূসর বর্ণের ঢোলা হাতা জামা। প্রথমেই ভালো করে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম হিউবার্ট আবার আমারই ভিডিও দেখাচ্ছে কিনা। না, এটা আমি নই, আমার তো মাথায় টাক, কিন্তু এই ভদ্রলোকের মাথায় অল্প বিস্তর পাকা চুল আছে। শরীরটাও বেশ খানিকটা ঝুঁকে পড়েছে সামনের দিকে, যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে চলতে হচ্ছে। চোখের দৃষ্টি নিম্নমুখী, চারিদিকের জীবজগৎ সম্পর্কে যেন সম্পূর্ণ উদাসীন। হাতে যে বাজারের ব্যাগটা ধরা আছে সেটাও খালি বলেই মনে হচ্ছে। হিউবার্ট আমাকে কেন এই অপরিচিত ব্যক্তির ভিডিও দেখাচ্ছে? মনে মনে তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। ততক্ষণে ভিডিওর ভদ্রলোক সোজা কাঁচা পাকা রাস্তা ধরে এগিয়ে সামনের মাথার মোড়ে বেশ পুরনো একটা তালা বন্ধ করা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে জামার বুক পকেট থেকে চাবি বের করে দরজার তালা খুলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। এই পুরো রাস্তায় একবারের জন্য ভদ্রলোককে মাথা তুলে তাকাতে দেখা যায়নি। পিছন থেকে দেখলে চোখ বুজে আছে বলে ভ্রম হয়। অবশেষে দোতলার একটা পুরনো পরিত্যক্ত গোছের ঘরে ঢুকে মাথাটা তুললেন খোলা জানালার ঠিক উল্টো দিকের দেওয়াল লক্ষ্য করে। দেওয়ালে ফটো ফ্রেমে ঝুলছে একজন বৃদ্ধ আর বৃদ্ধার ছবি। বোধহয় ভদ্রলোকের বাবা মা হবেন। ভদ্রলোক সেই দিকে তাকিয়েই রইলেন কিছুক্ষণ, তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। অনুশোচনায় দগ্ধ টকটকে লাল চোখ দুটো দিয়ে নেমে এলো হতাশার মিশ্রিত অশ্রুধারা। এতক্ষণে ভদ্রলোকের মুখটা যথেষ্ট দেখা গেল, আর দেখা মাত্রই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। এনাকে আমি অন্তত ৩৫ বছরের বেশি সময় ধরে চিনি। আমার নিজের গাঁয়ের লোক, আমাদের সকলের প্রিয় নিতাই ডাক্তার। ইস, এ কি চেহারা হয়েছে ওনার! চোখ মুখ ঠিকরে যেন একটা চাপা আর্তনাদ হাহাকার বেরিয়ে আসতে চাইছে। কিছুই বুঝতে পারছি না। আরে, শেষবারের মতো ওনার চেম্বারে গিয়েছিলাম প্রায় বছর 3 হলো। তখনও পর্যন্ত কি সুন্দর চেহারা ছিল। এই মানুষ আর সেই মানুষ যেন আসমান জমিন তফাৎ। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমাদের সারা গাঁয়ে এত ভালো ডাক্তার ওই একজনই আছে। এই বাজারেও খুব সামান্য পয়সার বিনিময়ে উনি ডাক্তারি করেন, আবার সেই টাকার মধ্যে ওষুধও নিজে হাতে দেন। কোনো দরিদ্র রোগী এসে অনুনয় বিনয় করলে তার থেকে একটা পয়সাও নেন না। কিন্তু হিউবার্ট হঠাৎ নিতাই ডাক্তারকে নিয়ে পড়ল কেন? যতদূর জানি ওনার তো আমার মতো ভ্রমণের নেশা নেই। নিজে বিয়ে করেননি, এক প্রতিবন্ধী বোনকে নিয়ে থাকতেন। যতদূর মনে পড়ছে সেই বোন মারা গেছে আজ প্রায় 1 যুগ হলো। পরের দিকে শুনেছিলাম এক ভাগ্নেকে এনে নিজের কাছে রেখেছিলেন। ভিডিওতে অবশ্য তাকে দেখা যাচ্ছে না। ডাক্তার এবার ধীরে ধীরে ফাঁকা বাজারের থলেটা বিছানার উপরে রাখলেন। তারপর পাজামার পকেট থেকে গোটা কয়েক ঠোঙা বের করে অবজ্ঞা ভরে ঘরের কোণায় ছুঁড়ে ফেললেন। তারপর ধীর পায়ে পাশের ঘর থেকে একটা জলের বোতল আর একটা ছোট্ট ওষুধের বোতল নিয়ে এই ঘরে পুনরায় প্রবেশ করলেন। কাঁপা কাঁপা হাতে বোতলের ঢাকনাটা খুলে আর একবার বাবা মায়ের ছবির দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর 3 দফায় বোতলের সব কটা ওষুধ অবলীলায় গলদকরণ করে বিছানায় রাখা থলেটায় মাথা রেখে শুয়ে ক্লান্তিতে জড়িয়ে আসা চোখ দুটোর পাতা এক করলেন। ভিডিও এখানেই শেষ, কিন্তু আমার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ডাক্তারকে কেন এত বিমর্ষ দেখাচ্ছিল?
কিসেরই বা ওষুধ খেলেন, সেই দুশ্চিন্তায় ডুবে আছি। এমন সময় হিউবার্টের দ্বিতীয় ইমেল ঢুকলো। নিতাই কুণ্ডুর খেলা শেষ মিস্টার মল্লিক। হুলিয়ানদের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিণতি শেষ পর্যন্ত ওনাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। আত্মসম্মান হারিয়ে আর উপায় বা কি ছিল বলুন? গতকাল সন্ধ্যায় উনি যে 12 জন রোগী দেখেছিলেন, তার মধ্যে 7 জন আজ সকালের মধ্যেই ওনার দেওয়া ওষুধ খেয়ে মারা গেছে। স্বভাবতই সমাজ এবং আইনের চোখে তিনি অপরাধী, বলা ভালো খুনি। আজ সকালে চেম্বার সেরে বাজার করতে গিয়ে এই খবর লোক মুখে শুনতে পেয়ে কোনো রকমে নিজের মুখ রুমালে ঢেকে বাজার থেকে বেরিয়ে যান তিনি। তারপর সকালের দেখা রোগীদের মধ্যে পরিচিত 3 জনের বাড়ি গিয়ে নিজের দেওয়া ওষুধ ফেরত নিয়ে আসেন। আর এর পরের দৃশ্য তো নিজের চোখেই দেখলেন। হুলিয়ানদের আহ্বান কখনো উপেক্ষা করতে নেই মিস্টার মল্লিক। হুলিয়ান গ্রহের অধিবাসীদের যে অশেষ ক্ষমতা, তাই পৃথিবীর মানুষের কল্পনারও অতীত। আচ্ছা, একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, হুলিয়ানরা কখনোই 2 বারের বেশি সুযোগ দেয় না। প্রথম সুযোগ আপনি ইতিমধ্যেই হাতছাড়া করেছেন। হুলিয়ানরা ভারতে তাদের প্রথম প্রতিনিধি পেয়ে গেছে। আপনাকে সময় মতো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে। আমার ঠিকানা বিশদে জানিয়ে দেওয়া হবে। যা সিদ্ধান্ত নেওয়ার একটু বুঝে শুনে নেবেন। এটি আপনার বন্ধু ডক্টর হিউবার্ট। হিউবার্টের পাঠানো শেষের এই ইমেলটায় যে প্রচ্ছন্নভাবে হুমকির ইঙ্গিত রয়েছে তার বুঝতে অসুবিধা হলো না, কিন্তু আমার মন তখন অন্য জগতে। যদিও হুলিয়ানদের ক্ষমতার পরিচয় আগেও পেয়েছি আমি, কিন্তু আজকের ঘটনাটা ঠিক যেন বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি কি একজন জলজ্যান্ত মানুষের ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ার শেষ মুহূর্তের সাক্ষী হলাম আমি? ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তৎক্ষণাৎ গ্রামের বাড়িতে আমার ভাইপো মদনকে ফোন করে নিতাই ডাক্তারের বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেছিলাম। প্রায় ঘণ্টাখানেক পরে ভাইপোর মুখে যখন ডাক্তারের মৃত্যু সংবাদটা পেলাম, তখন আমার মনের অবস্থা যা দাঁড়ালো তা লিখে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। প্রায় এক নিঃশ্বাসে ডায়েরির এতগুলো পাতা পড়ে মাথাটা তুলল বিমল। নন্দীবাবুর মুখে শোনা ঘটনায় হারুদার অদ্ভুত আচরণের বিবরণের সাথে ডায়েরির লেখা হুবহু মিলে যাচ্ছে। যদিও হারুদা শেষ পর্যন্ত হুলিয়ানদের এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা তা এখনও জানা যায়নি। ডায়েরির পাতাগুলো এক ঝলক উল্টে পাল্টে দেখা গেল আর কেবলমাত্র একটা পৃষ্ঠাই পড়া বাকি, কারণ তার পরের পাতাগুলো খালি। দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকালো বিমল। রাত 11:30 বাজে। মাথাটা খুব ধরেছে। 1 কাপ চা করে নিয়ে এসে না হয় বাকিটা পড়া যাবে। দেখা যাক শেষ পর্যন্ত রহস্য উদ্ধার করা সম্ভব হয় কিনা। মে 2015। হিসেব মতো আগামী পরশু হিউবার্টের ইমেল আসার দিন, কিন্তু তার আর প্রয়োজন হবে না। কালই হিউবার্টের মুখোমুখি হচ্ছি আমি। ডায়েরির এই শেষ পাতাটা অফিসে বসেই লিখছি। আজ অফিসে আসার কারণটাই হলো এই ডায়েরি। যত গণ্ডগোলের শুরু অফিসের এই সিটে বসেই, তাই ঠিক করেছি ডায়েরিটা এখানেই কোথাও রেখে যাব। পাসপোর্ট আমার আগেই বানানো ছিল, আর হিউবার্টের কল্যাণে 2 দিনের ভিসাও রেডি হয়ে গেছে। এখন শুধু কাল সকালের ফ্লাইট ধরার অপেক্ষা। গত মাসে শেষবার ডায়েরি লেখার পর এই কয়েকদিনে হিউবার্টের ইমেল মোট 3 বার এসেছে। প্রতিবারই হিউবার্ট বন্ধুসুলভ আচরণ করেছে, সেই সব বিবরণ ইচ্ছে করেই লিখিনি। সত্যি বলতে নিতাই ডাক্তারের মৃত্যুর ঘটনার পর থেকে মনের মধ্যে আতঙ্ক এবং অপরাধবোধ উভয়ই কাজ করছিল। আমি নিজেই এখান থেকে অনেক দূরে চলে যেতে চাইছিলাম, কিন্তু হুলিয়ানদের পক্ষ থেকে আমন্ত্রণ না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। হিউবার্টের সেই বহু প্রতীক্ষিত ইমেল এসেছে গত বুধবার।
ওই দিন হিউবার্ট ভারতবর্ষে হুলিয়ানদের প্রথম প্রতিনিধির সাথে আমার আলাপ করিয়েছে। এরপর তো আর এখানে বসে থাকার প্রশ্নই ওঠে না। এই কয়েকদিনে হুলিয়ানদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাদের অদ্ভুত ক্ষমতার আরও দৃষ্টান্ত পেয়েছি। জানি না আর অফিস ফিরব কিনা, বলা ভালো ফিরতে পারবো কিনা। সুব্রতকে শেষ পর্যন্ত কিছুই জানানো হয়নি, যদিও জানি আর লাভ হতো না। ডায়েরিটা টেবিলের নিচে ড্রয়ারে রেখে গেলাম। কেউ পড়ে দেখলে অন্তত এটা জানতে পারবে যে আমার নিরুদ্দেশ হওয়ার পেছনে কারোর কোনো হাত নেই। আমি দেশ ছাড়ছি আমার নিজেরই ইচ্ছায়। হয়তো তারপর পৃথিবীও ছেড়ে যাব, এছাড়া আর উপায়ও নেই। এখানে আমার কথা কেউ বিশ্বাস করবে না। আর এই মুহূর্তে সব জেনেও এখানে পড়ে থাকলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হিউবার্ট আমার জন্য নিজে টিকিটের ব্যবস্থা করেছে। আমাকে শুধু ফ্লাইটে করে সেখানে ল্যান্ড করতে হবে। এয়ারপোর্টে হিউবার্ট আগে থেকেই থাকবে আমাকে রিসিভ করার জন্য। আমার পৌঁছানোর সাথে সাথেই হিউবার্ট এয়ারলাইন্সের রেকর্ড থেকে আমার যাতায়াত সংক্রান্ত যাবতীয় তথ্য মুছে দেবে। আর লিখব না। ছুটির সময় হয়েছে, বাড়ি গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে। ডায়েরির শেষ পৃষ্ঠাটা প্রায় এক নিঃশ্বাসে পড়ে ফেলল বিমল। তারপর চায়ের কাপের শেষ চুমুক দিয়ে ডায়েরিটা অফিস ব্যাগে ঢুকিয়ে মাথার নিচে হাত দুটো রেখে শুয়ে পড়ল। মাথায় এখন তার অনেক চিন্তা। হারুদার শেষের লেখাটা থেকেই বোঝা যাচ্ছে উনি বেশ কিছু তথ্য গোপন করেছেন, হয়তো ইচ্ছাকৃত, না হলে হয়তো নিরুপায় হয়ে। এক জায়গায় তিনি নিজেই লিখেছেন, সব জেনে এখানে বসে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি সেই ক্ষতি? হারুদা কি তাহলে সেই ক্ষতির থেকে বাঁচতে স্বেচ্ছায় হুলিয়ানদের হাতে ধরা দিলেন? কিংবা এই ডায়েরিটা এভাবে এখানে রেখে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে? শুধুমাত্র স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়ার খবর জানানোর থাকলে সেটা তো এক লাইনে লিখেও জানানো যেত। এত যত্ন করে ডায়েরি লেখার কি দরকার ছিল? হারুদা নিশ্চয়ই কোনো বিপদের আঁচ করতে পেরেছিলেন। তারপর এই ডায়েরির মাধ্যমে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য চাইছিলেন। হয়তো তিনি নিজেই সারাক্ষণ হুলিয়ানদের স্ক্যানারের তলায় থাকতেন, তাই কখনো পুলিশ বা ইন্টারন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট করার সুযোগ পাননি। কিন্তু আমার তো সেসব ঝামেলা নেই, আমার সাথে হুলিয়ানদের কোনো যোগাযোগও নেই। তবুও হুট করে অবিবেচকের মতো কোনো কাজ করব না। আগে কাল অফিসে গিয়ে নন্দীবাবুকে সবটা খুলে বলি, তারপর তিনি যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী না হয় পরবর্তী কাজ করা যাবে। পরের দিন অফিসে গিয়ে বিমল নন্দীবাবুকে ডায়েরিতে লেখা সব ঘটনার কথা জানাতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। তার মুখ থেকে টু শব্দটি বেরোচ্ছে না আর। পরক্ষণেই অতি কষ্টে বিড়বিড় করে বললেন, কি বলছো ভায়া? হারুদার নিজের হাতে লেখা ডায়েরি এই রুমের মধ্যেই ছিল? কই দেখি দেখি। ডায়েরিটা বিমলের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়েই কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে বললেন, এটা আজ আমার কাছেই থাক, বুঝলে? তোমার মুখে যদিও সবই শুনলাম, তবুও রাত্রে একবার নিজে পড়ে দেখবো আর কি। সে পড়ুন, কিন্তু আমি বলছিলাম কি, মানে আমরা যদি পুরো ব্যাপারটা একটু পুলিশে বা অফিসেই আমাদের কোনো হায়ার অথরিটিকে জানিয়ে রাখি। নিশ্চয়ই জানাবো, জানাতেই হবে। এতদিন পর হারুদার যদি কোনো একটা সন্ধান পাওয়া যায় তাহলে আমরা সমস্ত জেনে শুনে চুপ করে বসে থাকবো, তাই হয় নাকি? এখন তো কেউ কেউ ধরেই নিয়েছে যে হারুদা বোধহয় মারা গেছে, না হলে এই বয়সে চুপচাপ গা ঢাকা দেওয়ার মতো কোনো কারণই থাকতে পারে না। কিন্তু তবু আমি চাইছি আমি নিজে একবার এই ডায়েরিটা পড়ে দেখি। এক রাতের তো ব্যাপার, কে বলতে পারে এই ডায়েরিটা পড়তে পড়তে যদি আমি অন্য কোনো একটা সূত্র পেয়ে যাই। সেটাও মন্দ বলেননি, তবে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার, পুরো বিষয়টার সাথে
ডার্ক ওয়েবের একটা বড় সড়ো লিঙ্ক আছে। ডার্ক ওয়েব মানে? ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটা অংশ। মানে ধরুন কম্পিউটারে উপযুক্ত প্রোটেকশন ছাড়াই আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, গুগলে এটা ওটা ব্রাউজ করে দেখছেন, আর এদিকে আপনার যাবতীয় তথ্য সব রিভিল হয়ে যাচ্ছে। আবার যেমন ধরুন হঠাৎ কোনো অজানা জায়গা থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো বা ওই রকম ইমেল জাতীয় কিছু আসলো, অথচ কে পাঠিয়েছে তার কিছুই জানা গেল না। একটু ভেবে দেখুন, হারুদা ইউটিউব চালিয়ে দেশ বিদেশের বিভিন্ন ভিডিও দেখতেন, যার বেশিরভাগটাই কোনো পাহাড়, জঙ্গল বা কোনো দুর্গম অঞ্চলের। সেখান থেকেই হয়তো ডক্টর হিউবার্ট জানতে পেরেছিল যে হারুদা ভ্রমণ বিলাসী। দেখুন, ডার্ক ওয়েব সম্পর্কে আমারও অতটা স্পষ্ট ধারণা নেই, কিন্তু হারুদার ক্ষেত্রে ওই রকমই কিছু একটা ব্যবহার করা হয়েছে এটা আমি মোটামুটি কনফার্ম। সাইবার ক্রাইম ব্রাঞ্চে কেউ জানাশোনা থাকলে সে হয়তো বলেও দিতে পারবে। ঠিকই বলেছ তুমি। ঠিক আছে, আজকে 3টা সময় দাও, কালকেই এর উপযুক্ত ব্যবস্থা নেব। বিগত 3 রাত বিমলের ভালো ঘুম হয়নি। নন্দীবাবুকে ডায়েরিটা দেওয়ার পর উনি 2 দিন অফিস আসেননি। আজ হয়তো আসবেন, অন্তত ওনার সেকশনের পিয়ন একটু আগে পর্যন্ত এমনটাই জানালো। ফলত বিমলের এখন কিংকর্তব্য বিমূঢ়ের মতো অবস্থা। কি করবে বুঝতে পারছে না। গত পরশুদিন লাঞ্চের পর একজন ইঞ্জিনিয়ার এসে কম্পিউটারের তারগুলো ঠিকঠাক জোড়া লাগিয়ে ইন্টারনেট কানেকশন চালু করে দিয়ে চলে গেছে। সেই থেকে বিমল ক্রমাগত গুগলে কখনো হুলিয়ান, কখনো ডক্টর হিউবার্ট লিখে সার্চ করে দেখেছে, যদিও ডায়েরির লেখার সাথে সামঞ্জস্য আছে এমন কোনো তথ্যই পাওয়া যায়নি। তবুও ক্ষীণ আশা এই ক্ষেত্রে ডার্ক ওয়েব যদি কোনো উপকারে আসে। এমনিতেই হারুদার ব্যবহৃত এই কম্পিউটারের সঙ্গে হুলিয়ানদের পুরনো যোগসূত্র আছে। তার উপর কেউ গুগলে সরাসরি হুলিয়ান লিখে সার্চ করছে দেখলে তারা নিজের থেকেও বিমলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সেই আশায় 2 দিনে অন্তত 7 থেকে 8 বার নিজের ইমেল চেক করে দেখেছে বিমল, কিন্তু না, ইনবক্সে নতুন কোনো ইমেল আসেনি। এদিকে নন্দীবাবুর সাথে একবার বিস্তারিত আলোচনা না হওয়া পর্যন্ত হারুদার ডায়েরির ব্যাপারে কাউকে কিচ্ছু জানাতে পারছে না। অধীর হয়ে উঠল বিমল। আজকেও যদি নন্দীবাবু অফিসে না আসেন তাহলে ওনার বাড়ির ঠিকানাটা জেনে নিয়ে না হয় বিকেলে ছুটির পর একবার। গুড মর্নিং, কি খবর হে তোমার? আর বলো না ভায়া, 2 দিন শরীরটা একটুখানি খারাপ ছিল, তার উপর হারুদার ওই ডায়েরিটা, সেটা তো রীতিমতো মাথা খারাপ করে দিয়েছে আমার। তবে একটা মন্দের ভালো খবরও আছে। আমার ভাইপোর এক বন্ধু দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোয় একটা ভালো পোস্টে কাজ করে। আমি তার সাথে কাল কথা বলে রেখেছি। ও আজ সন্ধ্যায় আমার ফ্ল্যাটে আসবে বলেছে। ডায়েরিটাও একবার দেখতে চেয়েছে। হারুদার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা নিয়েও কিছু একটা ভাবে ট্র্যাক করার চেষ্টা করবে। এছাড়া দিল্লিতে বাইরের যতগুলো দেশের দূতাবাস আছে সেগুলোতে গিয়ে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবে যে কোন দূতাবাস থেকে মোটামুটি ডায়েরিতে উল্লেখিত সময়ে হারাধন মল্লিক নামে ব্যক্তির কোনো ভিসা হয়েছে কি না। আইডিয়াটা মন্দ নয়, কি বলো? না না, এ তো ভালো আইডিয়া। আপনি 2 দিন না আসাতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক, রহস্য উদ্ঘাটনের পথে অন্তত শুরুটা তো করা যাবে। তাছাড়া ইন্টেলিজেন্স ব্যুরোর একজন কেউ সঙ্গে থাকলে বেশ সুবিধেই হবে। তুমিও ছুটির পরে কিন্তু আমার সাথে যেও ভায়া। ডায়েরিটা তো তুমি উদ্ধার করেছো আর সবার আগে পড়ে দেখেছো, ফলে তোমার মতামতটাও অনেক কাজে লাগবে। বিমলেরও ইচ্ছে ছিল সেই আলোচনায় থাকার, নিজে থেকে প্রস্তাব রাখতে সংকোচ হচ্ছিল। নন্দীবাবু আমন্ত্রণ জানাতে সে খুব খুশি হলো। লাঞ্চ পর্যন্ত এই বিষয়ে আর কোনো আলোচনা হলো না। নন্দীবাবুও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। লাঞ্চ করার পরে হাতের কাজটা সেরে বিমল সবেমাত্র গুগলে আরেকবার হুলিয়ান লিখে সার্চ করে দেখতে যাবে, এমন সময় দরজার বাইরে একটা শোরগোল শোনা গেল। তাতে 2-1 হিন্দি শব্দের আড়ালে বেশিরভাগটাই বাংলায় কথোপকথন। খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ডের অপেক্ষা। তারপর এই অফিসেরই সদ্য পরিচিত 6 জন বাঙালি ভদ্রলোকের একসাথে আগমন ঘটল রুমে। এমনটা কখনো ঘটতে দেখা যায়নি। নিশ্চয়ই আজ কোনো বিশেষ কারণ থেকে থাকবে। এমন সময় হঠাৎই বিমলের চোখ গেল ওই 6 জন মানুষের ঠিক মাঝখানে গোল হয়ে ঘিরে থাকা 7ম ব্যক্তির দিকে। আগন্তুকের বয়স আনুমানিক 60-এর দোরগোড়ায়, উচ্চতা মাঝারি, মাথায় টাক আর চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা ধুতির উপর হালকা বাদামি রঙের ফতুয়া।
সপ্তম এই ব্যক্তিকে দেখা মাত্রই নন্দীবাবু চেয়ার ছেড়ে এক প্রকার লাফ দিয়ে উঠলেন। তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা নাম, হারুদা। নন্দীবাবু যতটা না অবাক হলেন হারুদাকে দেখে, তার থেকে কয়েক গুণ বিস্মিত হলো বিমল। এমন একটা ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। যে মানুষটাকে ঘিরে রহস্য ক্রমশ দানা বেঁধে উঠছিল, যে রহস্য উন্মোচনের অন্তিম লগ্নে হয়তো ঘটনা প্রবাহ কোনো নাটকীয় মোড় নিতে পারত, সেই রহস্য মঞ্চের কিনা সূচনা লগ্নেই ঘটে গেল যবনিকা পতন। তাই হারুদার এই আকস্মিক প্রত্যাবর্তনে সকলে খুশি হলেও বিমল যেন বেশ মুষড়ে পড়ল। ওদিকে এতজন বাঙালি একত্রিত হয়ে তুমুল খোশ গল্প চলছে। হঠাৎ নন্দীবাবু বিমলের দিকে আঙুল দেখিয়ে হারুদাকে বললেন, আরে এই দেখো, তোমার সিটে আমরা আরেকজন বাঙালি ভাইকে কেমন পেয়ে গেছি দেখো। ওর নাম হলো বিমল। গত সপ্তাহে কলকাতা থেকে ট্রান্সফার পেয়ে এই অফিসে জয়েন করেছে। হারুদা বেশ গদগদ চিত্তে এগিয়ে এসে বিমলের দিকে হ্যান্ডশেকের উদ্দেশ্যে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বিমলের হতভম্ব ভাব তখনও কাটেনি, তবুও সে ভদ্রতার খাতিরে ডান হাতটা এগিয়ে দিল। মুখে একটা মিকি হাসি এনে বলল, নমস্কার, আপনার কথা অনেক শুনেছি, আজ দেখা হয়ে খুব খুশি হলাম। ভালো আছেন তো? উত্তরে হারুদা ঠিক কি বললেন বিমলের সেদিকে মনোযোগ নেই। তার মাথায় তখন অগণিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এত লোকের ভিড়ে কিছু জিজ্ঞাসা করাও যাচ্ছে না। কারণ হারুদার ডায়েরির ব্যাপারটা এই অফিসে স্বয়ং বিমল আর নন্দীবাবু ছাড়া কেউ জানে না। তাই একজন তৃতীয় ব্যক্তির সামনে ডায়েরি সম্পর্কিত কোনো প্রশ্ন করে বসাটা মোটেই বিবেচকের মতো কাজ হবে না। তাছাড়া হারুদা নিজেও ডায়েরির বিষয়টা গোপন রাখতে চাইতে পারেন। সুতরাং আপাতত মনের যাবতীয় কৌতূহলকে দমন করাই ভালো। তবুও একান্ত না চাইতেও একটা প্রশ্ন মুখ ফসকে সেই বেরিয়েই পড়ল। আচ্ছা, আপনি প্রায় 7 মাস আগে হু নয় ভাই, বলো হি। আমি হিমালয়ে ছিলাম। সুব্রতর মুখে শুনে থাকবে আমি ব্যাচেলার মানুষ, বিয়ে টিয়ে করিনি। একদিন হঠাৎ মাথায় কি ঢুকলো, ভাবলাম কার জন্যই বা আর চাকরিটা করব। ঈশ্বরের কৃপায় আমার যেটুকু সঞ্চয় আছে তাই একা মানুষের জন্য যথেষ্ট। বরং বাকি জীবনটা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে হিমালয়ের বুকে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে কাটিয়ে দিই। পেয়েও ছিলাম এক সাধুর সঙ্গ। গত বছর হিমাচল প্রদেশে আলাপ, তারই অনুপ্রেরণায় শুরু হলো আমার সাধক জীবন। কিন্তু সবাই কি আর সবটা পারে ভাই? হিমালয়ে যে সকল সাধু সন্ন্যাসীরা থাকেন তাদের জীবন বড় কঠিন আর দুর্বিষহ। তার জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তাই দেরিতে হলেও চেতনা হলো ওসব আমার জন্য নয়। অতএব শেষ পর্যন্ত ফিরে আসাটাই মনস্থির করলাম। চাকরি জীবনের বাকি 1.5 বছর সম্পূর্ণ করে তারপর না হয় নতুন করে ভাবব। কিন্তু হারুদা, তাই বলে তুমি হঠাৎ এভাবে গায়েব হয়ে যাবে? তুমি জানো তোমার খোঁজ পেতে আমরা কত ছোটাছুটি করেছি, তার সাথে আরও কত আজে বাজে আজগুবি চিন্তাভাবনা মাথায় এসেছে। যাই বলো, তুমি কিন্তু এটা একেবারে ঠিক করোনি। আরে সুব্রত, তোমাদেরকে এইসব বললে তোমরা কি আমায় যেতে দিতে ভাই? তাই না বলেই যেতে হয়েছিল। এবার আর অবাক না হয়ে পারল না বিমল। হারুদা হয়তো হুলিয়ানদের বিষয়টা সর্বসমক্ষে চেপে যাওয়ার জন্য এতগুলো মিথ্যে কথা বলে গেলেন, কিন্তু নন্দীবাবু তো কোনো পাল্টা প্রশ্ন করলেন না। উনি তো আসল সত্যিটা জানেন। তাহলে হয়তো উনি হারুদার পরিকল্পনাটা বুঝে ফেলেই হারুদার মিথ্যেগুলো শুনে তালে তাল দিলেন। একেই বলে অভিজ্ঞ মানুষ। পরে ফাঁকা সময়ে হারুদাকে একা পেয়ে আসল সত্যিটা শোনা যাবে। কিন্তু বিমলের কপালে চিন্তার ভাঁজ পড়ল আরও দিন 5 পরে। হারুদা ইতিমধ্যে অন্য সেকশনে পোস্টিং পেয়েছেন। এখন তারা 3 জনেই একসাথে চা খেতে বেরোয়। অথচ মুশকিলটা হলো, কথা প্রসঙ্গে হারুদাকে অনেকবার হুলিয়ানের কথা জিজ্ঞাসা করলেও তিনি ঘুরে ফিরে সেই হিমালয়ের গল্পই শোনাতে থাকেন। কিন্তু এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই। একেই তো হুলিয়ানের জায়গায় হিমালয়, তার উপর ডায়েরিতে কোথাও কখনো হিমাচল প্রদেশ ভ্রমণের উল্লেখই নেই। স্পষ্ট মনে আছে দিল্লিতে এসে হারুদা যে মুসৌরি আর জিম করবেট ছাড়া কোথাও যাননি সেই কথা ডায়েরিতে নিজের হাতেই লিখেছিলেন। তাই নতুন এই গল্প কথা শুনে প্রথমেই মনে হয়েছিল হারুদা বোধহয় রসিকতা করছেন। কিন্তু গতকাল থেকে ধারণাটা একটু পাল্টেছে। হারুদার যে নির্ঘাত স্মৃতিভ্রম হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে যখন গতকাল তার হাতে তারই লেখা ডায়েরিটা ধরিয়ে দেওয়ার পরেও তিনি ফ্যাল করে খানিক চেয়ে থেকে বললেন, এটা কি ভাই? কিন্তু আজ ঠিক একটু আগেই যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে গেল তার কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে তা বিমলের জানা নেই।
আজ তারা তিনজন গ্রাউন্ড ফ্লোরে স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে অবস্থিত ফাইন্যান্স ক্যান্টিনে চা খেতে এসেছে। তিনজনেই একটা করে চেয়ার দখল করে চায়ের অর্ডারটা দেওয়ার পর নন্দীবাবু সবেমাত্র ওই দিকের কাউন্টারে কতগুলো সিঙাড়া কিনতে গেছেন। হঠাৎ হারুদার চোখে মুখে একটা আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেল। চোখ দুটো বিমলের চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করছে ঠিকই, কিন্তু সমগ্র দেহটাতে যেন কোনো প্রাণ নেই, বরং কোনো এক ব্যাটারি চালিত যন্ত্রের মতো হারুদা হঠাৎ বিড়বিড় করে বলতে শুরু করলেন, হিউবার্ট, আমাকে আর ভরসা করতে পারছে না সুব্রত, লক্ষণ ভালো ঠেকছে না। এবার মনে হয় আমার আর তোমার পালা। কিন্তু কিন্তু আমি যাব না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি কিছুতেই যাব না। এই পর্যন্ত বলে হারুদা থামলেন। তার এই আকস্মিক অদ্ভুত পরিবর্তনে স্বাভাবিকভাবেই বিমল বাকরুদ্ধ হয়ে পড়ল। একটা অজানা আতঙ্কে বুকটা কেঁপে উঠল তার। নন্দীবাবু ততক্ষণে সিঙাড়া হাতে ফিরে এসেছেন, কিন্তু কি মনে করে তাকে এই ঘটনার বিন্দু বিসর্গও জানালো না বিমল। পরবর্তী অংশ বিরতির পর।